কালকে ছাত্রদল উনি যেটা বললেন একটু দেখেন না, পয়েন্ট হচ্ছে ধরেন যে ওই আন্দোলনে শিবিরের কর্মী ছিল, তার মানে ছাত্রদল শিবিরের চামড়া তুলে নেবে, চামড়া তুলে নেওয়ার অথরিটি ছাত্রদল শিবিরের কর্মীরা থাকতে পারে ওইখানে, যৌক্তিক আন্দোলনের ছাত্রদলের কর্মীরা চামড়া থাকতে তুলে নিতে পারবেন। ঘোলা পানি অন্য কেউ করে নাই, বিএনপি নিজেরাই পানি ঘোলা করছে। মুশকিলটা এই জায়গায়। আমি শুরু থেকে দেখে আসছি বিএনপি ক্ষমতায় আসার পর থেকে যে কোনো ক্রাইসিসকে তারা একটা না দেখার ভান করে। মানে বিরোধী দলের নেতাদের বলতে আমি দেখছি যে এনসিপির নেতৃত্বরা বিশেষত তারা দেখলাম যে বিভিন্নভাবে ছাত্রদের কিভাবে উস্কে দেওয়া যায় সেইটার জায়গা। আমি ছাত্র শিবিরের সভাপতির বক্তব্যটা দেখে এখানে ঢুকি নাই। ছাত্রদলের উনি যদি বলে থাকেন, ছাত্রদলের ভাই যদি বলে থাকেন এটা যদি সত্যিই হয়, এটা আমি বলবো যে এটা খুবই অদায়িত্বশীল একটা ভূমিকা হয়েছে। নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজব বাস্তবতার প্রতিফলন। আমাদের কাজ প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন করেই যাব। থাকবে মত এবং ভিন্ন মতের শ্রদ্ধা। স্টার নিউজ করা আলাপে সঙ্গে শান্তা শার্লিন। আজ করা আলাপে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন তিনজন সম্মানিত অতিথি। শুরুতেই তাদের সাথে পরিচয় করে দিতে চাই। আমার ঠিক বাদিকে রয়েছেন রাজু আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। আমার সাথে রয়েছেন এস এম ফরহাদ, সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু, কেন্দ্রীয় প্রচার সম্পাদক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এবং রয়েছেন সৈকত আরিফ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্র ফেডারেশন। তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকের করা আলাপে। যে বিষয়টা নিয়ে আজকে করা আলাপ আমরা শুরু করতে চাই, যে আমরা দেখেছি গত 2-3 দিনের ঘটনা, যে টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে গতকাল সোমবার এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আনম ও এহসানুল হক মিলনের পদত্যাগ দাবিতে মঙ্গলবার সকাল থেকে ঢাকা সহ সারা দেশের শিক্ষার্থীরা অবস্থান গ্রহণ করেছেন এবং অবরোধ করেছেন তারা। তারই পরবর্তী কর্মসূচি হিসেবে যদি আমরা দেখি যে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে প্রায় 1.5 ঘন্টা বিক্ষোভ কর্মসূচি পালন শেষে আজকের মতো আন্দোলন স্থগিত করেছে শিক্ষার্থীরা। তবে শিক্ষামন্ত্রী আনম ও এহসানুল হক মিলনের পদত্যাগ যে দাবি, সেই দাবি থেকে তারা সরে যায়নি। আজ রাত 10টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। রাজু আহমেদ, শুরুতে আমি আলোচনাটা আপনার দিকে আসতে চাই। এই যে শিক্ষামন্ত্রী আনম ও এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাত 10টা পর্যন্ত সময় বেঁধে দিল শিক্ষার্থীরা, এই কথা বলে তারা জায়গা থেকে সরে গেল। এখন আগামীকাল সকাল 10টায় রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে লং মার্চ টু সচিবালয় কর্মসূচিও ঘোষণা করেছে তারা। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি আসলে এখন মুখ্য বিষয় হয়ে উঠেছে। এই পর্যন্ত আসলে ঘটনাটা পৌঁছালো কেন? পালস মানে সরকার কি আসলে আন্দোলনকারী যারা শিক্ষার্থীরা তাদের পালস বুঝতে কি একটু দেরি করে ফেলেছে কিনা? স্টার নিউজকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই টক শোতে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে এই পর্যায়ে কেন বিষয়টি আসলো সেটা নিয়ে আপনি বললেন। শিক্ষামন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে গতকাল তার যে বক্তব্যর যে ভিডিও আমরা দেখেছি বা অডিও আমরা শুনেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, উনি এই প্রজন্মের শিক্ষার্থীদেরকে ব্রয়লার মুরগি বলেছেন। এটা আমরা পরে জানতে পারলাম যে উনি ওনার মেয়ের প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলেছেন যে আমার মেয়েটাও এরকম বৃষ্টিতে ভিজলে ব্রয়লার মুরগির মতো আর কি। সেই বক্তব্যের জন্য উনি কিন্তু পার্লামেন্টে দাঁড়িয়ে উনি বলছেন যে এটি সম্পূর্ণই আমার ব্যক্তিগত মতামত, আমি আমার এই বক্তব্যের জন্য সিম্পলি মানে সরি বলছি আর কি। উনি কালকে কিন্তু বলেছেন এটা। তারপরে আমরা দেখলাম যে আজকে আমাদের যে একটু দেরি করে বলতে পারেন, কিন্তু এটার প্রেক্ষিতে আমরা যেটা শিক্ষার্থীদের যে মতামত, যে আন্দোলন সংগ্রাম, সেটা আমরা দেখেছি। আমরা কালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন, সেখানেও আমরা ছিলাম, শিক্ষার্থীরা সেখানেও গিয়েছিল, আমরা তাদের সাথেও সেখানে কথা বলেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় বসুনিয়া তরুণ গেটের সামনে আর কি শিক্ষার্থীদের এই দাবি, ওনারা প্রধানমন্ত্রীকে পর্যন্ত যেতে চেয়েছিলেন, আমরা ওইখানে কথা বলে ওনাদের সাথে কথা বলেছি। যে প্রেক্ষাপটে এটি আসলো, আসলে আমরা মনে করি যে এই বিগত 17 বছর ফ্যাসিবাদী আমলের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফেলা হয়েছিল। আমরা কিন্তু ছাত্রদল, আমি যেহেতু ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় সংসদ, 13 তারিখে আমরা কিন্তু আমাদের বক্তব্য স্পষ্ট করেছিলাম যে এই উদ্বুদ্ধ পরিস্থিতিতে, এই বন্যা পরিস্থিতিতে শিক্ষার্থীরা যে জেলা বন্যা প্লাবিত হয়েছে পরীক্ষা পিছিয়ে নেওয়ার জন্য, আমরা মনে করি যে পরীক্ষাটা পরেও নেওয়া যেত আর কি। তারপরে উনি গতকালকে সংসদে দাঁড়িয়ে, পার্লামেন্টে দাঁড়িয়ে উনি ওনার এই বক্তব্যের জন্য উনি কিন্তু শিক্ষার্থীদের বক্তব্য দিয়েছেন। সিদ্ধান্তটা যে নিতে পারলেন না, এর পেছনে কি ওনার একা কি মানে ওনাকে শুধু দায়ী করবেন নাকি একটা কমিটি ছিল, তারপরে জেলা প্রশাসক ছিল,
এসপিসিএল মহোদয় ছিল বা শিক্ষার সাথে যারা সংশ্লিষ্ট সবাই সাথে কিন্তু মতামতের ভিত্তিতে কিন্তু ওনারা কিন্তু বলেছেন যে পরীক্ষা চালিয়ে নেওয়া হতে পারে। ওই যে প্লাবিত অঞ্চল চট্টগ্রাম বিভাগটাই কিন্তু প্লাবিত হয়েছে, তো ওই লোকাল থেকে ওনারা প্রতিবেদন দিয়েছে পরীক্ষা নেওয়া যেতে পারে, তার প্রেক্ষিতে পরীক্ষার জন্য এসেছে। কিন্তু এটা আমাদের কাছে মনে হয়েছে যে আমরা 13 তারিখে আমাদের সংগঠন ছাত্রদলের পক্ষ থেকেও বা বিএনপির অন্যান্য নেতাদের পক্ষ থেকেও বক্তব্য আমরা শুনেছি যে পরীক্ষাটা একটু পিছিয়ে দেওয়া যেত। এটা হয়তো বা একটু আমি বলবো যে শিক্ষার্থীদের সাথে আসলে যায়নি, যার কারণে উনি গতকাল কিন্তু উনি বক্তব্য স্পষ্ট করেছেন। আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী সে বিষয়ে বলেছেন। আমরা মনে করি এই বিষয়টি উনি বলার পরে শিক্ষার্থীদের যে 6টি দাবি আজকে সচিবালয়ের সামনে তারা দিয়েছিল, শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের শিক্ষা উপদেষ্টা যিনি আছেন ডক্টর মাহাদি আমিন, উনিও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষা উপদেষ্টা ওনার বক্তব্য স্পষ্ট করেছেন এবং 5টি দাবি দিয়েছেন। শিক্ষার্থীদের যে দাবিগুলো ছিল এই 6টি দাবির ভিতরে ওনারা যে 5 দফা দিয়েছেন এর ভিতরে শিক্ষার্থীদের যে দাবি সেটা কিন্তু পূরণ হয়ে যাচ্ছে। ওনারা ওই যে ফিজিক্স প্রথম পত্রে 2টি কোশ্চেন ভুল এসেছে, ফুল মার্কস দেওয়ার জন্য বলা হয়েছে, বা যারা প্রশ্নপত্রের সাথে জড়িত ছিল তাদেরকে কিন্তু বহিষ্কার করা হয়েছে প্রাথমিকভাবে। আচ্ছা, এরপরে যে অঞ্চলে পরীক্ষা শিক্ষার্থীদের ঝামেলা হয়েছে চট্টগ্রাম, তারা কিন্তু ওই পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং 6টি দাবি ছিল। আজকের দাবিগুলো ছিল হচ্ছে আপনি দাবিগুলো 6টি দাবি ছিল শিক্ষার্থীদের। তো শিক্ষা উপদেষ্টা 5টি দাবির ভিত্তিতে উনি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহাদি নিশ্চিত দিয়েছে, তার ভিতরে শিক্ষার্থীদের ম্যাক্সিমাম দাবি পূরণ হয়ে গেছে। ওনারা যে দাবি করেছেন যে আমাদের এই দাবির প্রেক্ষিতে আমরা আন্দোলন থেকে মানে পদত্যাগ থেকে কিন্তু সরে এসেছিলেন শিক্ষার্থীরা। তো আমরা মনে করি যে একটা ঘটনা ঘটলেই পদত্যাগ চাও, আমরা সমাধান চাই। আমরা সব কিছু রাজনৈতিক যে পরিস্থিতি, যে পরিবেশ পরিস্থিতি, উদ্বুদ্ধ পরিস্থিতি, কিন্তু আমরা অনেক শিক্ষার্থীর বক্তব্য শুনলাম, যে বক্তব্য আমরা দেখেছি যে ফ্যাসিবাদকে ফিরিয়ে নিয়ে আসার যে টেন্ডেন্সি সেইটা ছিল, লক্ষ্য করেছি আমরা বক্তব্যে, আচরণে, অঙ্গভঙ্গিতে, বা আমরা দেখেছি যে বাসে আক্রমণ করা হয়েছে। আজকে শাহবাগে যারা সড়ক অবরোধ করেছে একজন নারী শিক্ষার্থীর গায়ে হাত তোলা হয়েছে। আমরা মনে করি বিশেষ কোনো মহল যারা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে, বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার ধ্বংস করেছে, বাংলাদেশের মানুষের মত প্রকাশের স্বাধীনতা, বাক স্বাধীনতাকে ধ্বংস করেছে, এই মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবেই সাধারণ শিক্ষার্থীদের সাথে এই ঘোলা পানিতে মাছ শিকার করার যে বিষয়টি, কাকে দায়ী করছেন? এর আমরা অবশ্য পতিত ফ্যাসিবাদকে দায়ী করব, আছে কিনা পেছনে এবং পতিত ফ্যাসিবাদকে আমরা দায়ী করব। এবং আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে আমরা সাবেক শিক্ষামন্ত্রীর কথাও দু একটা শিক্ষার্থীর বক্তব্য শুনেছি। আমরা মনে করি এইগুলো খুবই অনাকাঙ্ক্ষিত বক্তব্য। 2000-এর অধিক মানুষ এই জুলাই আগস্ট আন্দোলন সংগ্রামে আত্মহত্যা দিয়েছে, ফ্যাসিবাদের পতন হয়েছে, এবং ফ্যাসিবাদকে যারা ফিরিয়ে নিয়ে আসার জন্য সাধারণ শিক্ষার্থীদের সাথে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন কার্যক্রম করছেন, আমরা তাদেরকে বলতে চাই যে এখন যে সময় বাংলাদেশ গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে, এখানে সাধারণ শিক্ষার্থীদের সাথে সাথে বাংলাদেশের সচেতন নাগরিক সবাই সচেষ্ট আছে। ঘোলা পানিতে মাছ শিকার করার যে বিষয়টি, আমরা মনে হয় সেটা এই বাংলাদেশে আর হবে না। রাজু আহমেদ, আবার আসবো আপনার কাছে। এস এম ফরহাদ, আপনার কাছে আসতে চাই। এতক্ষণ শুনছিলাম আমরা রাজু আহমেদের কথা, তার যে বক্তব্য অনুযায়ী যেই 6টি দাবি নিয়ে শিক্ষার্থীরা রাস্তায় ছিল, শিক্ষা উপদেষ্টা মাহাদি আমিন বেশিরভাগ দাবির প্রেক্ষিতে উত্তর দিয়েছেন এবং সেগুলো পূরণ করার চেষ্টা করেছেন। আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দাবিটি ছিল, আমি গতকাল পরশুদিন থেকে যেটা দেখছিলাম, যে পদার্থবিজ্ঞান প্রথম পত্রে যে 2টি প্রশ্নে ভুল ছিল সেটি দুটিতে পূর্ণ নম্বর দেওয়ার কথা বলা হয়েছে, এবং শিক্ষামন্ত্রীর সমালোচিত হয়েছেন যে কারণে সেই মন্তব্যের জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন গতকালই। এত কিছুর পরও এখনো শিক্ষার্থীরা পরীক্ষা দিয়ে পরীক্ষার হল থেকে চলে যাচ্ছে রাস্তায়, তারা দাবিতে নেমেছে শিক্ষামন্ত্রীর পদত্যাগের। কারণটা কি আসলে? আজকে আন্দোলনের যৌক্তিকতা কতটুকু? কারণটা ভাইয়ের কথার উত্তরে চলে আসছে। তিনি বলছিলেন যে ঘোলা পানিতে মাছ শিকার করা, ঘোলা পানি অন্য কেউ করে নাই, বিএনপি নিজেরাই পানি ঘোলা করছে। মুশকিলটা এই জায়গায়। আমি শুরু থেকে দেখে আসছি বিএনপি ক্ষমতায় আসার পর থেকে যে কোনো ক্রাইসিসকে তারা একটা না দেখার ভান করে। আপনি বন্যার কথাই বলেন, জামাতের আমির চট্টগ্রামে যাওয়ার আগ পর্যন্ত মানে একটা এরিয়া যে বন্যা হচ্ছে এটা না মিডিয়া দেখে বোঝা যাচ্ছিল, না অন্য যে পার্টি লিডার তাদেরকে দেখে বোঝা যাচ্ছিল। জামাতের আমির যাওয়ার পরে আমরা জানতে পারলাম যে জামাতের আমির যাওয়ার পরে এটাই ন্যাশনালি একটা কনসার্ন পাওয়া গেছে যে বন্যা মনে হচ্ছে। তখন পিএম অফিস নড়ে চড়ে বসলো, তখন তারা জরুরি একটা মিটিং করলো, মিটিং করে তারা হচ্ছে একটা ইনস্ট্রাকশন দিল যে বন্যার জন্য তারা জরুরি উদ্যোগ নিতে চায়। কেন? তার আগে যে 2 দিন ডুবেছিল তখন আপনারা কইছিলেন। তো প্রত্যেকটা সংকট এখানেও সেম। এখানে স্টাইলটা দেখেন, আপনি পরীক্ষা নিচ্ছেন, সেখানে কমর সমান পানি, কেউ কেউ গলা সমান পানি ভেজা ড্রেসে গিয়ে পরীক্ষা দিয়েছে। আপনি
সেটা ইনস্ট্যান্ট ওই দিন বিকেলে ব্যবস্থা নেওয়ার কথা। আপনার কাছে যখন রিপোর্ট আসছে সন্ধ্যার দিকে বা বিকেলের দিকে যে আজকের চিত্রপট এইটা, আপনার কাছে তখনই এটা অ্যাকশনে যাওয়ার কথা, আপনি তখন অ্যাকশনে নিলেন না। শিক্ষার্থীরা অনলাইনে কিংবা সরাসরি দাবি জানালো, আপনি সেই অ্যাকশনে যান নাই, আপনি বরং না দেখার ভান করলেন। পরে যখন তারা রাস্তায় নামলো শিক্ষার্থীরা, তখন আমাদের ছাত্রদলের সম্মানিত সভাপতি রাকিব ভাইয়ের নেতৃত্বে শাহবাগে মিছিল হলো, শিবিরের চামড়া তুলে নেব আমরা, আপনি দেখে থাকবেন। যেটা শিক্ষার্থীরা যখন আসলো মিছিল নিয়ে, ওই টাইমে ছাত্রদলের মিছিল হলো, আপনি ভিডিও এখনো পাবেন, শিবিরের চামড়া তুলে নেব আমরা, ওদিকে শিক্ষার্থীরা যাচ্ছে। অর্থাৎ আপনি শিক্ষার্থীদেরকে একটা পলিটিক্যাল ট্যাগিং এর আওতায় নিয়ে আসতে চাইলেন। আবার আরেকজন নেতা তাদেরকে আওয়ামী লীগ ট্যাগ দিলেন যে আওয়ামী লীগ এজেন্ডা সার্ভ করতেছে। ছাত্রদল রাস্তায় নেমেছে, কিন্তু ছাত্রদল নেমেছে এবং সেটার কারণ ব্যাখ্যা করেছে তাদের ব্যাখ্যাটা যেটা আমরা জানতে পেরেছি যে কাউন্সেলিং এর জন্য নেমেছে না, শিক্ষার্থীরা। কাউন্সিলিং এর জন্য ভুল বক্তব্য আসছে আমাদের গতকালকে। না, কাউন্সিলিং হতে পারে, আমি শেষ করি। প্রধানমন্ত্রী সিনেট ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আমাদের তারুণ্যের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য তরুণ উদ্যোক্তাদের নিয়ে 300 জন তরুণ উদ্যোক্তাদের নিয়ে সিনেটে প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রামে পিএম গিয়েছেন, সেখানে ছাত্রদল জমায়েতে ছিল, আন্দোলনকারীরা সেখানে আসতে চেয়েছিল। সেখানে যাই আমাদের ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির তিনি ফেস করেছেন, প্রেসিডেন্ট ওখানে যান। আচ্ছা, কিন্তু আমরা কিন্তু বক্তব্যটা পেয়েছি যে তাদেরকে বোঝানোর জন্য রাস্তায় নেমেছেন, এমন কথা এসেছে। যে বক্তব্য নাসিরউদ্দিন নাসির ভাই দিয়েছেন, বক্তব্যটা আপনারা সামাজিক আপনার মাধ্যমে আমার একটা জিজ্ঞাসা, যে ছাত্রদল তাহলে সায়েন্স ল্যাবে কেন গেল, উত্তরা কেন গেল, ছাত্রদল গিয়েছে চট্টগ্রামে কেন গেল? এই উত্তরা সায়েন্স ল্যাব আপনি ছাত্রদল গিয়েছে, আমি জানি না, প্রমাণ আছে, আপনি চেক করবেন। ওই স্পটে ছাত্রদলের নেতা কর্মীরা গিয়েছে, চট্টগ্রামে গিয়েছে, সায়েন্স ল্যাবে গিয়েছে, কেন গিয়েছে তাহলে? আপনি যদি এইটা বলেন তাহলে ছাত্র আমরা শিবিরের অসংখ্য চামড়া প্রমাণ তুলে পেয়েছি। নেব আমরা, এই কথার উত্তরটা এই স্লোগান কালকে ক্যাম্পাসে হয়নি, আমি কালকে মিছিলে ছিলাম। আমি তাহলে দেখাতে পারলে সুযোগ দেখাবো আর কি। আপনাকে বলি, কালকে আমি মিছিলে ছিলাম। নাসির ভাই যে বক্তব্য দিয়েছেন সাধারণ শিক্ষার্থীদের সামনে, দেখুন 13 তারিখেই ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের থেকে দপ্তর সম্পাদকের পক্ষ থেকে শিক্ষার্থীদের পক্ষে আমরা কিন্তু আপনাদের সাথেই আছি, দরকার হলে আমরা আপনাদের সাথে সচিবালয়ে যাব। আমরা ফেসিবাদের মতো ছাত্র সংগঠন, সরকারি দলের ছাত্র সংগঠন হিসেবে আপনাদের উপর হামলা করব না, আমরা সরকারের সকল সিদ্ধান্তের সাথে একমত হব না, আমরা আপনাদের সাথে আছি। নাসির ভাই মিডিয়াতে এই বক্তব্য দিয়েছেন, আপনি আরো ভালোভাবে দেখবেন যে আমরা বক্তব্য স্পষ্ট করছি। আমাদের কথা শুনে সাধারণ শিক্ষার্থীরা কনভিন্স হয়েছে, এখন এখানে প্রোগ্রাম চলছে, আমি দেখেছি, আপনারা আসেন। ওনারা কিন্তু চলে গিয়েছেন। আর ফরহাদ ভাই যেটা বললেন যে নাসির ভাই, আকিব ভাইয়ের নেতৃত্বে এই মিছিল হয়েছে, আমরা ক্যাম্পাসে ভিতরে ছিলাম, আমি এমন স্লোগান আমি গতকালকে ওইখানে শুনিনি। আর উনি যেটা বললেন ছাত্রদল সায়েন্স ল্যাবে ছিল, ছাত্রদল উত্তরা ছিল, এটা যদি বলি ভাই কালকে ছাত্রদল উনি যেটা বললেন একটু দেখেন না, রাকিব ভাই এটা কালকে এবং এই প্লেসে কালকে, এটা মনে হয় এটা কোন এলাকার? এটা কালকে, এটা শাহবাগের ওই মেট্রো রেল স্টেশনের নিচে। এটা ওই যে স্পটে, সেটা ওই স্পটের বক্তব্য না এটা। আর আপনি যেটা বললেন যে সায়েন্স ল্যাব এবং উত্তরাতে, ওইটা যদি আমি বলি তাহলে আমার কাছে কিন্তু এখানে ছাত্রদলের রাকিব ভাইয়ের উপস্থিতিতে আমার কাছেও শিবিরের চামড়া তুলে নেব আমরা স্লোগান দিয়ে স্বীকার করছেন। কেন এটা বলেছেন সেই প্রেক্ষাপটে আপনাকে যেতে হবে, আমি একটু আপনাকে যাচ্ছি। আপনার এই দেখেন রিদওয়ান খন্দকার মাহিন, এরা হচ্ছে আপনাদের কর্মী, কালকে নিউজ এসেছে, এরা জামালপুরে উনি এইখানে আন্দোলনে ছিলেন। আমরা দেখেছি যে অনেক শিবিরের কর্মী এইখানে যুক্ত আছে। ওই যে স্লোগানটা আপনি দেখলেন, মানে পয়েন্ট হচ্ছে ওই যে আন্দোলনে শিবিরের কর্মী ছিল, তার মানে ছাত্রদল শিবিরের চামড়া তুলে নেবে, চামড়া তুলে নেওয়ার অথরিটি ছাত্রদল শিবিরের কর্মীরা থাকতে পারে ওইখানে, যৌক্তিক আন্দোলনের ছাত্রদলের কর্মীরা থাকতে পারবেন, ছাত্রদলের কর্মী। আমি আমার বক্তব্য শেষ করি। আপনারা যে বক্তব্য দিয়েছেন, উনি ওইটা সাধারণ শিক্ষার্থী, জামালপুরে 2025 সালের ব্যাচের শিক্ষার্থী, ওরটা এখানে কোনো কাজ নেই। ধরলাম এসে বলছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ সে চাচ্ছে এসে। আমি একটু শেষ করি, ধরলাম আপনার পুরো বক্তব্য সত্য, তাহলে কি চামড়া তুলে নেওয়ার অথরিটি ছাত্রদলের আছে কিনা? যদি আপনি আপনার এই প্রসঙ্গে আসছি, আপনি যে বলছেন যে তার এখানে সম্পৃক্ততা নেই, তারপরও কেন এসেছে, আপনি তো এই কথাটাই বলার চেষ্টা করছেন। আপনি আগে এই উত্তরটা দেবেন যে কিভাবে এই ধরনের স্লোগান দিতে পারে, এটা কেন দিয়েছে, এটার উত্তরটা একটু দেবেন। এই স্লোগানের প্রেক্ষাপটে যদি আসি, চামড়া তুলে নেওয়ার দেখুন অনেক মিছিলে ছাত্রদল দক্ষিণ এশিয়ার শিক্ষার্থীরা যে শিবিরের লোক, এটা কে বললো, কেন এটা মিডিয়াতে নিউজ এসেছে, নিউজের প্রেক্ষিতে আমরা দেখেছি শিবিরের ধরেন গেল, কিন্তু চামড়া তুলে নেওয়ার অথরিটি ছাত্রদল। দেখুন ছাত্রদল দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সংগঠন, সবসময় প্রেসিডেন্ট সেক্রেটারি সব লক্ষ্য করবে আপনাদের সকল কর্মী কিন্তু আপনাদের নিয়ন্ত্রণে থাকে না। রাকিব ভাই এনজয় করতেছেন, আপনাদের সকল কর্মী কিন্তু আপনাদের নিয়ন্ত্রণে থাকে না। আপনাদের আজকে যিনি ছাত্র শিবিরের যিনি প্রেসিডেন্ট সাদ্দাম সাহেব, উনিও একটু আগে দেখলাম বক্তব্য দিয়েছেন নয়া দিগন্তে যে আমরা এই শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই।
উনিও তো একটা নাবালকের মতো কথা বললেন। যে প্রেক্ষাপটে নিয়ে শিক্ষামন্ত্রী নিজের সংসদে বক্তব্য দিলেন, প্রধানমন্ত্রী এই শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বললেন, শিক্ষা উপদেষ্টা কথা বললেন, যে প্রবলেম নিয়ে আচ্ছা। এই দুদিনে গেল সেটা নিয়ে সমাধান হলো। পুরো মনে হয় আমার ছিল, আমি শেষ করতে পারি না। ঠিক আছে, এবার আসি এসএম হ্যাঁ, ফরহাদ জি, আপনার কাছে। জি, আমি যেটা বলছিলাম যে সংকট মোকাবেলার যে স্টাইল বিএনপি ফলো করছে, প্রথম না দেখার ভান করে। আপনি বলছেন যে শিক্ষামন্ত্রী ক্ষমা চাইছে এই মন্তব্যের জন্য। প্রথম ব্যাপার হচ্ছে নাসির ভাই কিংবা আজকে উনি ব্যাখ্যা দিয়েছেন একটু আগেও যে ফার্মের মুরগি এই টার্মটা তিনি তার মেয়েকে বুঝাইছেন। রেকর্ডটা এখানে প্লে করেন, তার মেয়েকে এটা বুঝান। আমি রেকর্ডটা শুনেছি। এখন আমি যদি বলি যে রেকর্ডে যে কথাটা উঠে এসেছে, এটা একজন উনি অভিভাবক হিসেবে যে ফার্মের মুরগির কথাটা বলেছেন, সেটা আসলে তার মেয়ের সাথে তুলনা করে ছাত্রদের সাথে অন্য অ্যাঙ্গেলে বলেছেন। এটা আসলে আমি আমার প্রশ্নটা নিয়ে আসতো যে কেন শিক্ষার্থীরাও এই জিনিসটাকে ভিন্নভাবে ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করেছে কিনা, এটা আমি আপনার কাছে জানতে চাই। হচ্ছে আপনি সেম ব্যাখ্যাটাই দেন যে উনি যেটা বলেছেন একটা কনটেক্সটে উনি অভিভাবক তুল্য বলেছেন, ওকে ব্যাখ্যা মানবো, কিন্তু আপনি যখন বলবেন এটা অন্য কাউকে বুঝান নাই, তিনি তার মেয়েকে বুঝিয়েছেন, এটা কিন্তু অপব্যাখ্যা, এই ব্যাখ্যা দেওয়া যাবে না। আমি যেটা বলছিলাম পদত্যাগের ইস্যু কিন্তু প্রথমে আসে নাই, শিক্ষার্থীরা প্রথম পদত্যাগের কথা বলেন নাই, প্রথম ওনারা পরীক্ষা সংক্রান্ত কনসার্নগুলো জানিয়েছেন, কিন্তু সারা দিন এটা কোনো ফিডব্যাক আসলো না লম্বা সময় জুড়ে। আপনি তাদেরকে কনফিউশন রাখলেন, পরের দিনও পরীক্ষা আছে, আপনি পুরো এত লক্ষ শিক্ষার্থীকে কনফিউশন রাখবেন, কোনো এটার অ্যাড্রেসে করবেন না। আপনি শিক্ষামন্ত্রীর পেজ চেক করবেন, এর মধ্যে তিনি 5 থেকে 7টা প্রোগ্রামে গেছেন, তিনি অনেকগুলো প্রোগ্রামে সময় যাওয়ার সুযোগ পাচ্ছেন এবং ফেসবুক পেজে আপডেট দিচ্ছেন, প্রেস কনফারেন্স করছেন। একটা ন্যাশনাল ক্রাইসিস চলছে, এটা নিয়ে অ্যাড্রেস করে একটা রিপ্লাই দেওয়া, সিদ্ধান্ত আসা, উনি দায়িত্বের মধ্যে পড়েন নাই। কখন পড়লো? যখন পিএম বরাবর কনসার্নটা গেল, পদত্যাগের দাবি যখন চলে আসলো, শিক্ষার্থীরা মনে করলো যে পদত্যাগের দাবি না করলে বোধহয় আপনি এই দাবি মাথায় নেবেন না। যখন পদত্যাগের দাবি আসলো তখন আপনি বাকিগুলো মাথা দিয়েছেন। পিএম যখন ডাকছে, পিএম এর সাথে মিটিং করার পর আপনি তখন বলতেছেন সরি কেন, এর আগে তো আপনি বক্তব্য দিয়েছেন। আচ্ছা, আমি বুঝলাম পদত্যাগের দাবি আসার পর শিক্ষামন্ত্রী ভয় পেয়েছেন এবং তারপর তারা আলাপ করে এটা একটা সলিউশনে এসেছেন। এখন কেন পদত্যাগের দাবি? আমার এই টোটাল মুভমেন্টে আমার পার্সোনাল অভিমত হচ্ছে যে কেউ পদত্যাগের দাবি করতেই পারে, আপনি কিভাবে তাকে কনভিন্স করবেন সেটা গভর্নমেন্টের ইস্যু, গভর্নমেন্ট ডিল করবে। কিন্তু একটা ইস্যুকে জিয়ে রাখা, এটাকে স্কিপ করা, এত শিক্ষার্থীর কনসার্নকে ইগনোর রাখা, আপনি একবার আফসোস করলেন না? যেমন শিক্ষামন্ত্রীর খুব গর্ব, শিক্ষামন্ত্রী গর্ব করে বললেন যে হচ্ছে শিক্ষার্থীদেরকে ড্রেস দেওয়া হয়েছে বা তাদেরকে ব্যবস্থা করা হয়েছে যারা ড্রেস দিচ্ছে, এটা মিথ্যা কথা। 1-2 জনের ক্ষেত্রে এটা ঘটছে, আমি সারা দেশে খোঁজ খবর নিয়েছি। অসংখ্য জায়গায় এরকমই লোকজন ভিজে ভিজে গিয়েছে, কোনো রকম পরীক্ষা দিয়েছে। এক জায়গায় যেটা মিডিয়াতে আসছে সে জায়গায় হয়তো তিনি একটা জায়গায় আই ওয়াশ অ্যাকশন নেওয়া আর কি, এই আই ওয়াশ অ্যাকশন থেকে সরে আসতে হবে, এটাকে ফিল করতে হবে। আচ্ছা, এসএম ফরহাদ, জি, আমরা মিডিয়াতে বেশ কিছু সময় যে দেখা যায় যে অনেক সময় অনেক ফুটেজ চলে আসে আমাদের কাছে, তো আমরা দেখলাম যে এই আন্দোলনে যারা শিক্ষামন্ত্রী পদত্যাগ দাবি করছেন তাদের এক শিক্ষার্থীর কাছে ওয়াকি টকি পাওয়া গেল। তো ওয়াকি টকি এমন একটা জিনিস, এটা আসলে সবার কাছে থাকে না, কেন এদের কাছে ওয়াকি টকি আসলো, কোথা থেকে আসলো, কি মনে হয় আপনার? এটা অবশ্যই গভর্নমেন্ট বের করবে। আন্দোলন তো আমরা করছিলাম জুলাই, আমরা তো ওয়াকি টকি ইউজ করি নাই। জুলাই আরো সিরিয়াস মুভমেন্ট হয়েছে না, আমরা তো ওয়াকি টকি ইউজ করি না। যদি ওয়াকি টকিটা সত্য হয়ে থাকে এটা গভর্নমেন্টের দায়িত্ব, এটা আন্দোলনটা মানে পিছনে অন্য কেউ কোনোভাবে কোঅপারেট করতেছে কেন। তবে আন্দোলন যেভাবেই হোক না কেন, শিক্ষার্থীকে সরাসরি পিছনে কেউ কোঅপারেট করতেছে, মেকানিজম করতেছে, এভাবে জেনারেল বলা যাবে না। কারণ দেশে যখন যে কোনো মুভমেন্ট হবে, এর আগে যখন ইন্টারিম পিরিয়ডে মুভমেন্ট হতো, বিএনপি পিছন থেকে আশকারা দিত। আচ্ছা, কারণ ইন্টারিমকে জ্বালাইতে হবে। এখন বিএনপির বিরুদ্ধে বিএনপির অপোনেন্ট যারা তারা আশকারা দিবে, আওয়ামী লীগ আশকারা দিবে, বিএনপির বিরুদ্ধে দিতে পারে। ওকে, রাইট কোন আন্দোলনে আমরা হেল্প করবো নিশ্চয়ই, কিন্তু আপনি শিক্ষার্থীকে ইগনোর করবেন। কিন্তু ওয়াকি টকের যে আলাপ, সেটা আমার চোখে পড়ে না, যদি পড়ে থাকে এটা গভর্নমেন্টের দায়িত্ব হচ্ছে ইনস্ট্যান্ট ক্লিয়ার করা এটা। কিন্তু আপনি শিক্ষার্থীকে ক্রাইসিস জিয়ে যদি না রাখতেন, যদি এরকম হইতো যে শিক্ষামন্ত্রী ফার্স্ট আওয়ারে এটা ডিল করছেন এবং সাথে সাথে পারফেক্টলি অ্যাড্রেস করছেন, তিনি এটাকে ওন করছেন, মন্ত্রণালয় থেকে একটা ডিসিশন আসতে কত সময় লাগা প্রয়োজন বলে আপনার মনে হয়? বা দেখুন, এই বোর্ড পরীক্ষা তো আসলে আমরাও পরীক্ষার্থী ছিলাম, আপনিও পরীক্ষার্থী ছিলেন, ফরহাদ সাহেব পরীক্ষা দিয়েছেন, এটা একটা অনেক বড় বিষয় সাধারণ শিক্ষার্থীদের কাছে। আমি মনে করি যে এই গভর্নমেন্ট শিক্ষার্থী বান্ধব গভর্নমেন্ট, শিক্ষা খাতে এ যাবৎকালে সবচেয়ে বেশি বাজেট দিয়েছেন। শিক্ষা নিয়ে আমাদের পরিকল্পনা আছে, বৃহৎ পরিকল্পনা। তো প্রধানমন্ত্রী যে বক্তব্য দিচ্ছেন, শিক্ষামন্ত্রী যে বক্তব্য দিচ্ছেন, আমরা মনে করি ঢালাওভাবে যে আপনি আমাদেরকে অভিযোগ দিবেন, আমরা সেটা মানতে রাজি নই। সমস্যা হবে, সেই সমস্যা আমরা উত্তরণ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য কাজ করে যাব। কিন্তু আপনার প্রেসিডেন্ট যে বক্তব্য দিলেন শিক্ষা করবেন শিশু সুলভ একটু আগে, এটা কখনোই কাম্য নয়। আমি আপনাকে উদাহরণ দেই, এই যে এত বড় একটা পরীক্ষা হইলো, 2টা প্রশ্নে
ভুল হলো সেই ভুল কিন্তু ছাপার ভুল না, ছাপার যদি ভুল হইতো মানে সরকার আকারিকার ভুল ব্যবস্থা হচ্ছে। নিয়েছে। শুনেন আমি বলা শেষ করতে হয়েছে- আসছি আমরা এই আলাপে আসছি, আমাদের আরেকজন অতিথির কাছে যেতে হবে। সৈকত আরিফ, আপনি এতক্ষণ ধরে আলোচনাটা শুনছিলেন যে এই যে দুই দলের পাল্টাপাল্টি একজন একজনকে ব্লেম করা, এবং আমরা বেশ কয়েকটি মিছিলের কথা শুনলাম, ওয়াকিটকির গল্প শুনলাম, সবকিছু মিলে আপনার কি মনে হচ্ছে আসলে কেন এখনো পদত্যাগের দাবিতে রাস্তায় শিক্ষার্থীরা? ধন্যবাদ। যারা আমাদেরকে শুনছেন তাদের সকলকে ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। একটা গুরুত্বপূর্ণ বিষয় খুব, যেটা হচ্ছে যে এইচএসসি শিক্ষার্থীদের এই যে আন্দোলনটা শুরু হয়েছে সেটার একটা প্রেক্ষাপট আছে। এটা সত্য যে বন্যার কারণে চট্টগ্রাম মোটামুটি তলিয়ে গেছে এই অর্থে না, মানে বন্যা হয়েছে ফলে ওইখানে পরীক্ষাটা স্থগিত করা হয়েছে, এবং বাংলাদেশে আরও বিভিন্ন জায়গায় আমরা তো দেখেছি কয়েকদিন ধরে ব্যাপক বৃষ্টিপাতের জায়গাটা তৈরি হয়েছে। এবং এটা খুব ভালো হইতো যদি সরকার খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে তারা যদি পরীক্ষাটা মানে স্থগিত করতেন এবং এই সিদ্ধান্তটা দ্রুত জানিয়ে দেওয়া যেত, এবং সেটার ক্ষেত্রে সরকার ব্যর্থ হয়েছে। এবং আমি মনে করি যে পরের দিন শিক্ষামন্ত্রী যখন তার পদত্যাগের দাবি উঠেছে, যেটা ফরহাদ কিছুটা বলার চেষ্টা করেছেন যে এটা ঠিক যে যখন পর্যন্ত আমরা, এটা তো বাংলাদেশের আগেও দেখে আসছি যে একটা এক্সট্রিম মোমেন্ট আসার আগ পর্যন্ত আমাদের সরকারের কানে আসলে পানি ঢোকে না, তো সেটার একটা সমস্যা তো নিশ্চয়ই আছে। কিন্তু এরপরেও আমরা দেখলাম যে সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে, শিক্ষামন্ত্রী নিজে সংসদে দাঁড়িয়ে দুঃখ প্রকাশ করেছেন, এবং পরবর্তীতে এই যে 6 দফা দাবি আমি আজকে সন্ধ্যার সময় দেখছিলাম যে সচিবালয়, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিটা সরিয়েও আনা হয়েছিল, এইটা আবার শাহবাগ থেকে আবার পুনরায় ঘোষণা করা হয়েছে। তো এবং দাবিগুলোর মধ্যে ওভারঅল আন্দোলনের ক্ষেত্রে আমরা দেখব যে এইটা আসলে একটা অর্গানাইজড মুভমেন্ট, এটা দেখে আমার কখনোই মনে হয় না, বরং এটা অনেক বেশি স্বতঃস্ফূর্ত, এবং এক একজন এক এক দাবি আকারে সামনে নিয়ে আসতেছেন, তার যা যা দাবি সেটা সামনে নিয়ে আসতেছেন। একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দেখেন যে শিক্ষামন্ত্রীর যে কথাটা নিয়ে এত আলাপ আলোচনা হচ্ছে, এইটা কিন্তু তার একটা ব্যক্তিগত আলাপে, মানে তিনি ফোনে একজনের সাথে কথা বলছিলেন, ফলে সেই আলাপটা ভিডিও করে ছেড়ে দেওয়া এইটা কিন্তু খুব একটা অনুচিত কাজ। এবং আমি দেখলাম যে এইটা নিয়ে খুব বেশি কথা হচ্ছে না, মানে এইটা তো হাসিনা আমলে আমরা দেখছি, এটা হাসিনার সময় ছিল যে বিরোধী দলের রাজনৈতিক নেতা কর্মীরা কিংবা তার বিরোধী যে কোনো কেউ ফোনে একটা কথা বলছেন, সেটাকে কেন্দ্র করে সেটা তার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। তো এই চর্চা থেকে আমাদের বের হয়ে আলাপ নিয়ে তো আসলে আমরা এই চর্চা, মানে ফোনে আমি কার সাথে কথা বলছি সেটা নিশ্চয়ই একটা আপনি রেকর্ড করে এটা পাবলিশ বলাটা উচিত না, মানে। এবং এইটা নিয়ে আমি দেখলাম যে আন্দোলনের মেরিট নিয়ে অনেক প্রশ্ন আছে, এটা আমাদের সকলের মধ্যেও আছে, কারণ আন্দোলনে যে সকল দাবি উত্থাপন করা হচ্ছে সেগুলো নিয়েও নানা ধরনের, যেরকম আমি সচিবালয়ের সামনে আজকে যে 6 দফা করা হয়েছে, 6 দফা দাবি উত্থাপন করা হয়েছে, তার একটা দাবি দেখলাম যে পরীক্ষার হলে গার্ড অনেক শক্তিশালী, মানে হার্ড হচ্ছে, সেটা একটু দুর্বল করতে হবে। তো এই ধরনের দাবিতে নিশ্চয়ই ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরাও হবেন না। কিন্তু একটা বিষয় গুরুত্বপূর্ণ, আমি বিরোধী দলের নেতাদের পক্ষ থেকে দেখতেছি যে এইটাকে তারা একটা রাজনৈতিক ইস্যু বানানোর চেষ্টা করছেন। মানে বিরোধী দলের নেতাদের বলতে আমি দেখছি যে এনসিপির নেতৃত্বরা বিশেষত, তারা দেখলাম যে বিভিন্নভাবে ছাত্রদের কিভাবে উস্কে দেওয়া যায় সেইটার জায়গা, আমি ছাত্র শিবিরের সভাপতির বক্তব্যটা দেখে এখানে ঢুকি নাই, ছাত্রদলের উনি যদি বলে থাকেন, ছাত্রদলের ভাই যদি বলে থাকেন এটা যদি সত্যিই হয়, এটা আমি বলবো যে এটা খুবই অদায়িত্বশীল একটা ভূমিকা হয়েছে। আমি দেখলাম গতকাল হাসনাত আব্দুল্লাহ, যিনি এমপি, একজন সংসদ সদস্য, তিনি হচ্ছে যে বক্তব্য দিচ্ছিলেন যে এইখানে এই শিক্ষার্থীরা আন্দোলন করছে, এই শিক্ষার্থীদের আন্দোলনের উপরে মধ্য দিয়ে সরকার গঠন হয়েছে, মানে যে কোনো কিছু একটা আন্দোলন যেটা ওই অর্থে কোড আনকোড যে মেরিটের নিয়ে প্রশ্ন আছে, সেই আন্দোলন তুলেই আপনি এটাকে উস্কানি দেওয়াটা একটা দায়িত্বশীল রাজনৈতিক কর্মী আকারে এটা একদমই অনুচিত। সেটা যদি হাসনাত আব্দুল্লাহ থেকে শুরু করে আজকে নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য আমি শুনছি, যদি ছাত্র শিবিরের সভাপতি বলে থাকেন, আমি বলবো এটা একটা অনুচিত কাজ হয়েছে। এবং এইটা ঠিক যে এইটার ক্ষেত্রে সরকারেরও যত দ্রুত রিঅ্যাক্ট করা দরকার ছিল সেই জায়গাটা হয় না, এবং আমার মনে হচ্ছে এরপরে শিক্ষামন্ত্রী এটার জন্য ক্ষমা চেয়েছেন, এবং পরবর্তীতে এই পরীক্ষাটা চট্টগ্রামের যখন পরীক্ষা নেওয়া হবে সেটার সাথে প্রয়োজনে পরীক্ষাটা নেওয়া হবে। আরেকটা গুরুত্বপূর্ণ আমি দাবি দেখলাম যে আন্দোলনে, মানে সচিবালয়ের আন্দোলন থেকে এসেছে যে তাদের অনেকে আবার মানে চট্টগ্রামের সাথে পরীক্ষাটা দিতে চান, কিন্তু পরেরটার চেয়ে যদি আগেরটার রেজাল্ট ভালো হয়, মানে যেটা অলরেডি তারা দিচ্ছেন এইটার রেজাল্ট যদি ভালো হয়, পরেরটাও যেটা উনি দিবেন এর মধ্যে যেটা রেজাল্ট ভালো হবে সেটা কাউন্ট করতে হবে। তো এই ধরনের মানে আন্দোলনের দাবিগুলো আসছে যেগুলো আসলে ওই অর্থে গ্রহণযোগ্য না। ফলে আমার কাছে যেটা মনে হচ্ছে যে, এবং এইটার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার একটা প্রভাব আছে, মানে এটা বিশেষত জুলাইয়ের পরে আমরা দেখেছি যে নানা জায়গায় আন্দোলনের নামে যে ধরনের যে একটা কিছু দাবি করলেই সেটা পাওয়া যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে একজন শিক্ষার্থী, এবং এটা টিভিতেও এসেছে, ভিডিও ফুটেজে আমরা দেখলাম যে একজন শিক্ষার্থী বলছেন যে আমরা পরীক্ষা দিব, যদি পরীক্ষায় ফেল করি তাহলে তাদের দোষ,
মানে এমন বক্তব্য আমরা পাচ্ছি শিক্ষার্থীদের কাছ থেকে। তো দায়িত্বশীল আচরণ তারা করবে, দায়িত্বশীল বক্তব্য দেবে, সেই আশা হয়তো আমরা তাদের কাছ থেকে করি না, কিন্তু এর পেছনে কোনো ইন্ধন আপনি দেখেন কিনা? ইন্ধনের ক্ষেত্রে আমি স্বাভাবিকভাবে ছাত্রদের আন্দোলনকে জেনারেলাইজ করব না, হয়তো বা কিছু ক্ষোভের জায়গা নিশ্চয়ই আছে, কিন্তু আমি দেখছিলাম যে ধরেন এইটা একটা মেজর সমস্যা আকারে কিন্তু সামনে আসে নাই। আমরা যদি দেখি যে এইবারে এইচএসসি পরীক্ষায় প্রায় 12 লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করছেন, তাদের খুবই ছোট একটা অংশ আন্দোলনে আছেন, এটা কোনো সমস্যা না, কিন্তু আমি বলছি যে এটা একটা সংখ্যার জায়গা আর কি। এবং আন্দোলনটার ক্ষেত্রে যেটা দেখা গেছে যে এইটা নিজেদের মধ্যে তাদের সমন্বয়ের অভাবে, এবং এটা কিন্তু একটা আন্দোলন আকারে গড়ে ওঠে নাই, বরঞ্চ ব্যাপারটার ক্ষেত্রে যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়েছে যে সোশ্যাল মিডিয়ায় তো যে এখন যেহেতু অনেক বেশি হাইপ পাওয়া যায় বিভিন্ন কিছুতে, এইটাও আমার কাছে মনে হচ্ছে একটা অনুঘটক আকারে, যে একটা শিক্ষার্থীরা একটা কিছু করছেন, হয়তো 10-15 জন শিক্ষার্থী মিলে একটা কিছু করছেন, এবং ওইখানে সোশ্যাল মিডিয়া এটা এমনভাবে পোর্ট্রেট করতেছেন যেটা একটা অনেক বড় আন্দোলন হচ্ছেন। এবং এইটার ক্ষেত্রে মানে আমি বলছি যে রাজনৈতিক নেতৃবৃন্দের তাদের যে অদায়িত্বশীল ভূমিকা, সেইটা বরং এই সমস্যাটাকে আরো বেশি উস্কে দিচ্ছে। ফলে আমাদের তো এখানে একটা মানে সমাধানের পথে আগানো দরকার। এই যে আমরা আন্দোলনের দাবির মেরিট আছে কি নাই, এটার ভিত্তিতে তো একটা আন্দোলনের প্রতি মানুষের সমর্থন থাকবে কি থাকবে না সেটা প্রমাণিত হয়। তো সেই জায়গাটা বিবেচনা না করে যখন আমাদের সংসদ সদস্যরা, বিশেষত এনসিপির নেতৃবৃন্দ, শিবিরের নেতৃবৃন্দ, তারা যদি এই ধরনের বক্তব্য রাখেন, সেটা আমার মনে হয় যে একদমই অনুচিত হবে এবং দায়িত্বশীল আচরণ। ধন্যবাদ সৈকত আরিফ। রাজু আহমেদ, শিক্ষামন্ত্রী দুঃখ প্রকাশ করলেন, একটু দেরি করে করলেন, আর একটু আগে করলে হয়তো বা ঘটনাটা এত দূর এগোতো না। তো সরকার এই যে একদম শেষ পয়েন্টে যাওয়ার পর একটা ডিসিশন নেয় বা জানায় জনগণের উদ্দেশ্যে, এটা আমাদের জনগণের জন্য কতটা ক্ষতিকর বলে আপনি মনে করেন? না, নিঃসন্দেহে এটা দেরি হয়েছে। আমরাও বলছি যে আমরা একদিন আগে 13 তারিখে শিক্ষার্থীদের এই পরীক্ষা পেছানোর জন্য প্রেস রিলিজ করছি ছাত্রদলের পক্ষ থেকে। বিএনপির অনেক নেতাকর্মীর বক্তব্য শুনবেন যে এটা আর একটু ভালোভাবে দেখার দরকার ছিল, বা আর পরীক্ষা পরেও নেওয়া যেত পারে। আমরা কিন্তু যৌক্তিক সমালোচনাকে গ্রহণ করছি। আমরা ওই গদবাধা বিগত সময়ের মতো আমরা বলছি না যে না আমরা যেটা করছি এটাই ঠিক। শিক্ষামন্ত্রী যে ভুল করেছেন সেটা উনি সংসদে দাঁড়িয়ে বলেছেন। দেরি যে হয়েছেন এটাও আমরা বুঝতে পারছি যে আমাদের যে কোনো বিষয়ে এই গণতান্ত্রিক বাংলাদেশে শিক্ষার্থী বান্ধব বা যৌক্তিক যে কোনো আন্দোলনকেই প্রাধান্য দিতে হবে, সেটা আমলে নিয়ে কাজ করতে হবে। আমরা তো সেটা করছি, হয়তো একটু দেরি হয়েছে, কিন্তু তার মানে এই নয় যে আপনি তার পদত্যাগ দাবি করবেন, উস্কানি দেবেন, ইন্ধন দেবেন। আপনার মানে এই যে শওকত বললেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি, নাহিদ হোসেন বা শিবিরের প্রেসিডেন্ট, এই যে বক্তব্য দেখলাম, বাচ্চারা যেটা বলছেন ওরা বলতে পারে, আমাদের কোমলমতি শিশুরা বলতে পারে, ওদের ইমোশনটা, আবেগটা আপনার আমার থেকে আরও বেশি, ওরা বলতে পারে। কিন্তু এইখানে আমার আপনার দায়িত্বশীল ভূমিকা আমরা আশা করি। আমরা দেখলাম যে কালকে অনেক মানে আমরাকে যেটা বলি গুজব ছড়ানো হয়েছে, ফেক ফটো কার্ড ছড়ানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে ঢাকা কলেজের পিছনে শিক্ষার্থীদের হামলা করা হচ্ছে, বিভিন্ন স্পটে ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারি নামে ফেক ফটো কার্ড ছড়ানো হয়েছে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তার নামও দেখলাম ফেক ফটো কার্ড ছড়ানো হয়েছে। এই যে গুজবের রাজনীতি, না জেনে না বুঝে না শুনে একটা ছড়িয়ে দিলাম, ফেসবুকে শেয়ার করে দিলাম, এখান থেকেও আমাদের বেরিয়ে আসতে হবে। যেটা যৌক্তিক আন্দোলন সবসময় আমাদের, আমরা শিক্ষার্থীদের সাথে, এদেশের জনগণের সাথে, আমি মনে করি যে এদেশের জন আকাঙ্ক্ষাকে ধারণ করেই বিএনপি সবসময় রাজনীতি করেছে। আপনি যদি 71 সালে যান, আপনি যদি 90-এ যান, আপনি যদি 24-এ যান, এদেশের মানুষের যে মনের যে আকাঙ্ক্ষা, বিএনপি কখনোই জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে যে কখনো রাজনীতি করেনি। 90-এ দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন ছিলেন। আপনি যদি আরেকটা বিষয় একটু লক্ষ্য করেন, কিছুক্ষণ আগে এস এম ফরহাদ বলছিলেন যে জামাতের আমির বন্যা দুর্গত এলাকায় যাবার পর সরকারের নজরে এসেছে বিষয়টি, তারা নড়ে চড়ে বসেছে। এখন আমার প্রশ্নটা হচ্ছে মানে জামাতের আমির যাওয়ার পরে আপনারা নড়ে চড়ে বসেছেন, বা যখন বিরোধী দল বলে তখন আপনারা নড়ে চড়ে বসেন, তার আগ পর্যন্ত না, এটা একটু উনি ওনার বক্তব্য আছে। এস এম ফরহাদু সেখানে জামাতে আমিরের সাথে গিয়েছিলেন। এর আগে কালকে ঢাকা ইউনিভার্সিটি থেকে পিএম বেরিয়ে যাওয়ার পরে আমি এটা নিয়ে যে থাকে না যে প্রধানমন্ত্রী কেন চট্টগ্রাম যাচ্ছে না বা কেন গেলেন না, তো উনি না, আমি একটু বলি, আমি একটু শেষ করি। তো আমাদের তো এখন বিএনপি ক্ষমতায়, আমাদের ওইখানে এমপিরা আছেন, ওইখানে জেলা প্রশাসক আছেন, ডিসি মহোদয় আছেন, এসপি মহোদয়, তারা তো কাজ করে যাচ্ছেন। জামাতের আমির গিয়েছেন, উনি রাজনৈতিকভাবে ওনার ছবি আসবে, উনি প্রাধান্য পান, ঠিক আছে, কিন্তু স্থানীয় যে প্রশাসনটা, আমাদের ওই বাজেট অধিবেশনের সময় প্রধানমন্ত্রী ওই বন্যা পরিস্থিতি হওয়ার প্রথম দিনই বলছেন যে আমাদের চট্টগ্রামে যত এমপি আছেন তারা সংসদে আসবেন না, আপনারা লোকালি যে কাজ করেন। আমরা দেখেছি যে আমাদের সকল এমপি কাজ করছেন, তারা মাঠে আছেন। জামাতে আমির একদিন পরে গিয়েছেন,
কিন্তু ওনাদের যাওয়াটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি, কিন্তু ওনারা যে বলতে পারেন না যে সরকার এটাকে গুরুত্ব দিচ্ছেন না, এটা আমি মনে করবো যে সেই গতানুগতিক যে ধারা, গতানুগতিক ধারার যে রাজনীতি, সেটা আপনি আবার ফিরে গেলেন। আমি একটু রিয়েলিটি বলি, সেটি হচ্ছে বন্যা যখন এত এলাকা প্লাবিত হলো, আপনি সে সময়ের মিডিয়াগুলোর যে কাভারেজ কোনটা কিভাবে দেখাচ্ছে, এমপিদের কনসার্ন, তাদের বক্তব্য, এঙ্গেজমেন্ট হয় না। পিএম একদিনে 5 জায়গায় বক্তব্য দিচ্ছে, কোনো এক জায়গাতে সংকটের কথা বলতে পারে অথবা অনেকগুলো সিদ্ধান্ত নিতে পারে। আপনি যখন দেখবেন ওনারা 6 পয়েন্ট না 7 পয়েন্ট অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছেন পিএম অফিস থেকে বন্যাকে ডিল করার জন্য। আমি এক্স্যাক্টলি ভুলে গেছি, তখন পিএম অফিসের পেজ থেকে, মাহাদি আমিনের পেজ থেকে, মিনিস্ট্রির অন্য পেজ থেকে দেওয়া হচ্ছে সিদ্ধান্ত। কখন আমাদের আমি ওইখান থেকে ঘুরে চলে আসার পরে, যখন সবগুলো মিডিয়া গিয়ে কাভার করলো, দেখলো এরকম পরিস্থিতি হচ্ছে, ন্যাশনাল কাভারেজ পাওয়া গেলো। তারপরে এর আগ পর্যন্ত কি করলেন, আমি ওখানে ডিসির কথা বলছি, পর্যাপ্ত ফান্ড নাই। ডিসিকে জিজ্ঞেস করছি যে আপনারা এই এরিয়া যাচ্ছেন না কেন? আমাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি সব এরিয়া কাভার করা পসিবল না। একটু ডিসির গল্প বললেন। অনেক এমপি আপনার হচ্ছে মানে এখানে ঢাকায় রয়ে গেছেন, সংসদীয় অধিবেশন আছে দেখে, একদম আমি রিয়েলিটি বলছি, আপনি চেক দিয়ে দেখবেন। না আপনার পিএম হয়তো ইনস্ট্রাকশন দিয়েছেন। ছাত্র শিবিরের একজন সাধারণ সম্পাদক, আপনাকে ইনফরমেশনটা দিয়ে দিল ওখান থেকে, মানে বিষয়টা এরকম যে ধরেন জেলা প্রশাসক, আমি জেলা প্রশাসককে ফোন দিয়ে জিজ্ঞেস করছি, স্থানীয় উপজেলা অফিসারকে আমার সাথে তো ছিল, জিজ্ঞেস করছি আপনার এই এরিয়া কভার হচ্ছে না কেন? আচ্ছা আচ্ছা, পরে হচ্ছে আমাদের যে ফান্ড, যে প্রিপারেশন গভর্নমেন্ট থেকে দেওয়া, যদি এই এরিয়া এখন কভার করা পসিবল না, পাচ্ছে না। এটা তো আমি যেটা রিয়েলিটি, আমি যেটা বুঝি আর কি, আমাদের যখন জামাতের আমি যখন ঘুরে আসলো, তখন প্রধানমন্ত্রী বিশেষ ফান্ড দিলেন পিএম অফিস থেকে, 2 দিন আগে দেন না কেন? 3 দিন পরে দিচ্ছেন কেন? আচ্ছা, মানে বারবারই বিষয়টা এরকম হচ্ছে যে সরকার আসলে পদক্ষেপ নিচ্ছে একটু দেরি করে, এই কথাটা উঠে আসছে। দেরি করে এই বন্যায় 51 জন মানুষ মারা গিয়েছে। আপু যদি শুনতেন, এই বন্যায় 51 জন মানুষ মারা গিয়েছে, রয়টার্সের রিপোর্ট, 51 জন মানুষ মারা গিয়েছে। 51 জন কোনো পার্সনই না, তাদের নিয়ে গভর্নমেন্ট থেকে এখন পর্যন্ত ভুক্তভোগী ফ্যামিলিকে মানুষ যে মারা গেছে, তাদের বিরুদ্ধে কি সাপোর্ট? জামাতের আমি গিয়ে বলছি তাদের একটা বড় সাপোর্ট দিবে তাদের পার্টি থেকে, এটা পার্টির উদ্যোগ। তিনি ওখানে ঘোষণা দিচ্ছেন যে আমি পিএমকে অনুরোধ করবো, গভর্নমেন্টকে অনুরোধ করবো, এই ভুক্তভোগী পরিবার যাদের বাড়ি ভেঙে চলে গেছে, যাদের ফ্যামিলি মেম্বার্স মারা গেছে, ব্যবস্থা নেন। এখন পর্যন্ত যাদের মারা গেছে এবং ঘর বাড়ি ভেঙে গেছে, তাদের বিরুদ্ধে পোস্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট কি হবে, কোন সিদ্ধান্ত পিএম অফিস নেয় না। নিতে বলেন ডিউরিং ডিজাস্টার স্টেপ আছে, পোস্ট ডিজাস্টার যে সিদ্ধান্ত এখনো নেয় নাই। তাইলে আমাকে বলেন, যে এলাকায় বাসখালীর যে এরিয়ায় গতকালকে পানি চলে গেছে, বাড়িটা মাত্র সবেমাত্র ভেঙে গেছে, তার জায়গায় ইনস্ট্যান্ট গভর্নমেন্ট থেকে পোস্ট ডিজাস্টার স্টেপ দেওয়ার কথা না? আপনি শুধু ডিউরিং ডিজাস্টার কিছু স্টেপ নিয়ে দেখাবেন, আমি এই করতেছি, ত্রাণ দিচ্ছি, চিড়া দিচ্ছি, আর পোস্ট ডিজাস্টার কি করবেন তাকে কোন স্টেপ নাই। এই হচ্ছে গভর্নমেন্টের দায়সারা কাজ। আমি 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 যেটা বলতে চাচ্ছিলাম, যদি আমাকে সময় দিতেন, যে এই থেকে বক্তব্য বেশ কয়েকটা বিষয় আসছে, যে হচ্ছে তিনি দুঃখ প্রকাশ করছেন তার মন্তব্যের জন্য, কিন্তু মন্তব্যটা মেজর ইস্যু না। মেজর ইস্যু হচ্ছে তার ব্যর্থতা কোন জায়গায় দেখেন। আমি এর আগে বলতে চাচ্ছিলাম, যখন সবগুলো এরিয়ায় যেখানে যেখানে শিক্ষার্থীরা গলা সমান পানি দিয়ে পরীক্ষা দিচ্ছে, উচিত কি? উচিত হচ্ছে এখানকার অফিস গভর্নমেন্ট কনসার্ন দেবে, ফায়ার সার্ভিস টিম যাতে নেমে যায়, পুলিশের ভলান্টিয়ার টিম যাতে নেমে যায়, আনসার টিম যাতে নেমে যায়। একটা সিঙ্গেল স্কুলও কোথাও গভর্নমেন্টের ফায়ার সার্ভিস টিম কিংবা আনসার টিম, কোন টিম কোথাও পরীক্ষার যখন হয় কোন কেন্দ্রে, তখন ওইখানে স্থানীয় প্রশাসন থাকে, পুলিশ প্রশাসন থাকে, গার্ডের থাকে, সহজে থাকে। এই যে এটা কেমনে পরীক্ষা দিবে? যখন দেখবেন যে আপনি একটা কেন্দ্রে যখন পরীক্ষা দিতে যাবে এসএসসি শিক্ষার্থীরা, গভর্নমেন্টের গোয়েন্দা বাহিনী কি করে? তখন আমি আপনাকে বলি, একটা কেন্দ্রে আমি তো পরীক্ষা দিয়েছি, এসএসসি পরীক্ষা আপনিও দিয়েছেন। একটা কেন্দ্রে যখন পরীক্ষা হয়, তখন লোকাল প্রশাসন থেকে শুরু করে ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে আনসার সবাই থাকেন। কি করেছে এই দুই একটি জায়গায় আমরা বলছি কোন ডুবন্ত স্কুলে পরীক্ষা কেমনে হচ্ছে, কোন কোথাও ছিল না। কি বলছেন এটা? পরীক্ষাটা কেমনে বুঝতে পারেন নাই? আমি আপনার পানি যখন ডুবে যায় শিক্ষার্থীকে পারাপারের জন্য আনসারের যে ইনস্ট্যান্ট যে ম্যানেজমেন্ট থাকে, ওই ভিডিওটা আমরা দেখেছি। আপনি যে ভিডিওর কথা বলছেন, একটা ভিডিওর কথা বলছেন, আমি শিবিরের ভিডিওটা আমরা দেখেছি এবং আমরা বলেছি যে এখানে আমরা তো আমাদের জায়গা থেকে বলছি যে না, এই ভিডিওটা ভালো হতো। আমি শেষ করে ফেলি। আমার কাছে সারা দেশের হিসাব আছে, আমি শিবিরের কেন্দ্রীয় দায়িত্বশীল, সারা দেশের হিসাব জানা আছে। এটুকু বলি যে স্কুলগুলোতে যে সুযোগটা গভর্নমেন্টের দায়িত্ব ছিল, ফায়ার সার্ভিসের ভলান্টিয়ার টিম, আনসারের ভলান্টিয়ার টিম সাথে সাথে গিয়ে এরা ড্রেস না ভিজাই কিভাবে এদেরকে বা সেফলি কিভাবে পরীক্ষা পুরোটা কন্ডাক্ট করবে, পুরো ব্যবস্থাটা সকালেই রেডি করে ফেলা। রাতে যখন বন্যা হয়েছে এটা বোঝা যাচ্ছিল, রাতে বন্যা হয়েছে রাত 12টার একটার দিকে, এগুলো ডুবে গেছে। সকাল থেকে ফজরের পর থেকে 9টা পর্যন্ত কাজ করলে এটা রেডি হয়ে যায়, কোনো উদ্যোগ নেয় না, জাস্ট তাকায় দেখছে আর বাচ্চারা ভিজে গেছেন। এই হচ্ছে আমাদের দায়সারা কাজ। আবার হচ্ছে এসএম ফরাদের যে বক্তব্য, আমার কাছে একটা জিনিস মনে হয় যে ফরহাদ আমার বক্তব্যকে কোট করছেন, মানে আমি কিন্তু গভর্নমেন্টের হয়ে সাফাই গাইছি না। আমি বলছি যে এই ক্রাইসিসটা হইছে,
এবং তারা যথাযথ সময়ে আবার এই ignore ব্যবস্থা- করছে। মানে এই যথাযথ সময়ে এই ব্যবস্থাটা তারা নিতে পারেন নাই, এইটা তো তার নিশ্চিত দোষ, এবং সেটার জন্য তারা মাফ চেয়েছেন। মাফ চাওয়ার পরে পরীক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে, এখন এইটা তো ধরেন একটা ভাই, ক্ষতি তাদের আমি হয়েছে। একটা সম্পর্ক না, বলি, একটু শেষ করুন। আমি একটা সম্পর্ক বলি সৈকত আরিফ একটু। একটু শেষ করে হ্যাঁ, শেষ মানে করুন আমি কথাটা। বলছি যে এই ক্ষতিটা তো নিশ্চিতভাবেই হয়েছে এবং এটার জন্য শিক্ষামন্ত্রী ক্ষমা চেয়েছেন। এখন কিন্তু দুঃখ ব্যাপার- প্রকাশ দুঃখ না, প্রকাশ এটা ভুল করেছেন। ব্যাখ্যা হচ্ছে। শিক্ষামন্ত্রী দুঃখ প্রকাশ করছে তার মন্তব্যের জন্য, অব্যবস্থাপনা স্বীকার করেন। তিনি বলছেন আমরা ডিসিদের ফিডব্যাকের বেসিসে ব্যবস্থা না, নিয়েছি, আমরা ভুল করি নাই। মানে এটাই বলছে যে আমি ডিসির সাথে বসছি রাতে, ডিসিদের ফিডব্যাকের বেসিসে আমরা এটা করছি, আমরা রং কিছু করি নাই। আর দুঃখ প্রকাশ করেছে মন্তব্যের জন্য, অব্যবস্থাপনার জন্য উনি দুঃখ প্রকাশ করেন নাই। না, তাহলে অব্যবস্থাপনার জন্য তার নিশ্চিতভাবে দুঃখ প্রকাশ করতে হবে। আমি বরং বলি যে পার্সোনাল ফোন যেটা প্রকাশ হয়েছে এটা নিয়ে বক্তব্য দেওয়া উচিত না। আমি একটা ব্যক্তির সাথে কি নিয়ে ফোনে কথা বলছি সেটি নিশ্চয়ই পাবলিক ফোরামে আনা উচিত না, এবং ওটা আনলেও তখন আমি সেটা নিয়ে কিন্তু কথা আপনি বলতে লক্ষ্য করবেন যে এই আমি বিষয়টাকে ইয়ে করতে সামনে চাই না। নিয়ে আসা এখন হচ্ছে। এই অব্যবস্থাপনার জায়গাটা আছে, আমি এটাই প্রথম থেকে বলছি যে এই অব্যবস্থাপনার জায়গাটা আছে, এবং এই অব্যবস্থাপনার ক্ষেত্রে আপনি দেখবেন যে বাংলাদেশে ধরেন বৃষ্টি হবে কি হবে না, এটার একটা গুরুত্বপূর্ণ জায়গা, মানে আবহাওয়া অফিসের তো এটা কাজ, এটা একটা ক্রমাগত হিসেবে সে জানাবে। কিন্তু আমাদের প্রতিষ্ঠানগুলোর এমন অবস্থা, বিশেষত আবহাওয়া অফিসের, এটা তো সামাজিক মাধ্যম থেকে শুরু করে সমস্ত জায়গায় আমরা হাসি ঠাট্টা করি, এটা হয়তো আমরা সবাই করি, যে আবহাওয়া অফিস যা বলে তার বিপরীত ঘটনাগুলো সব সময় ঘটে। ফলে এইখানে একটা রাষ্ট্র কিভাবে তার সিদ্ধান্ত প্রক্রিয়াগুলো নেয়, তার ক্ষেত্রে তো সে কোনো ব্যক্তির ব্যাপারটা ধরে করে না যে আমার পরিচিত লোক ওইখানে আছে, ওখানে বৃষ্টির কি অবস্থা, সে একটা স্টেট মেকানিজমকে ফলো করে। ফলে এটা ঠিক যে স্টেট মেকানিজমের এই ফলো করার ক্ষেত্রে গভর্নমেন্ট ফেল করছে, বিশেষত স্থানীয়ভাবে শিক্ষামন্ত্রী ফেল করেছেন, যার কারণে এই দুর্ভোগ, ব্যবস্থাপনার ক্ষেত্রে হ্যাঁ fail এই করেছেন, ব্যবস্থাপনার এটা ক্ষেত্রে, বলেছেন। এবং এই কারণে শিক্ষার্থীরা এই দুর্ভোগের মধ্যে পড়েছেন। আচ্ছা, আপনি এটা কিছু- পর্যন্ত বেশ আমার কিছু- কোনো সমস্যা নাই, এবং এইটার জন্য শিক্ষামন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত। যদি উনি ফরাদ যেটা বললেন উনি যদি না চান, তাহলে এটার জন্য স্পেসিফিক্যালি তার ক্ষমা চাওয়া বেশ উচিত কিছু শিক্ষার্থীদের কাছে। অযৌক্তিক যে দাবি আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে সচেতন গার্ডের নামে পরীক্ষার হলে শিক্ষকদের কড়াকড়ি এবং দুইবার সিলেবাসের পরীক্ষা দেয়া, এদের বাইরে যেটাই বেশি মার্ক পাবে সেটাকে allow করা। প্যাটার্ন হুট করে বদলে ফেলার যে অভিযোগ শিক্ষার্থীরা তুলছে, এই ধরনের অযৌক্তিক অভিযোগ যদি আমরা এটাকে বলি, আসলে খুব কি ভুল বলা হবে আপা, না? আমি কিন্তু ওইটাকে অযৌক্তিক বলছি না, আমি যে স্পেসিফিক দুইটার কথা বলছি। একটা হচ্ছে ধরেন শিক্ষার্থীরা, মানে এটা আমরা কিন্তু জুলাই আন্দোলনের পরেও দেখছি যে শিক্ষার্থীরা গিয়ে অটো পাসের দাবিতে আন্দোলন করতেছে, সচিবালয় ঘেরাও করতেছে, সচিবালয়ে গিয়ে হাঙ্গামা করা হচ্ছে, এটা নিশ্চয়ই আমাদের মনে আছে। ফলে এইরকম একটা অযৌক্তিক দাবিকে তো আমি যৌক্তিকভাবে বা শিক্ষার্থীরা একটা আন্দোলন করতেছে দেখে এটাকে তো আমি সমর্থন করতে পারছি না। ফলে এইখানে যখন বলা হচ্ছে যে পরীক্ষার গার্ড অনেক হার্ড হইতেছে, স্ট্রং হচ্ছে, এটা দুর্বল করতে হবে, এটা তো কোনো যুক্তি হইতে পারে না, বা এটা কোনো হইতেছে দাবি হইতে পারে না, এটার কথা আমি বলছি। আবার হচ্ছে যে পরীক্ষাটা পুনরায় নেয়ার কথা বলা হচ্ছে, যে যারা পরীক্ষাটা দিয়েছেন এই যে অবস্থা, মানে এই একটু চূড়ান্ত অব্যবস্থাপনার মধ্যে, তারা যারা পরীক্ষা দিয়েছেন তারা বলছেন যে তারা আবার পরীক্ষা দেবেন। তা আবার পরীক্ষা দিলে তো সর্বশেষ পরীক্ষার মার্কসটা স্বাভাবিকভাবে গণনা হওয়ার কথা। তাদের দাবি হচ্ছে যে আগের পরীক্ষায় যদি তারা বেশি মার্কস পান তাহলে আগেরটা দিতে হবে। মানে এই মানে আন্দোলনের ইয়েটা তো হইতেছে যে এইভাবে হইতে পারে না যে আমি আগে যেটা দিয়েছি ওইটার যে পরেরটায় যদি বেশি মার্কস পাই তাহলে পরেরটা দিবেন, না হলে আগেরটা দিতে হবে। এইটা কোন, আমি বলছি যে এইটা এস এম ফরহাদ, বেশ কিছু অযৌক্তিক যুক্তিও আসলে উঠে এসেছে শিক্ষার্থীদের কথায়। আমাদের রাজনৈতিক নেতারা, কিছুক্ষণ আগে নাসিরউদ্দিন পাটোয়ারির নামটা উঠে এসছে, তারা কিভাবে আসলে সাপোর্ট করছেন এই যুক্তিগুলোর সাথে তাল মেলাচ্ছেন? আবার আমাকে যদি দুইটা একটু আলাদা ব্যাখ্যা জায়গা। করেন। একটা হচ্ছে শিক্ষার্থীদের কোন কোন দফা দাবি যৌক্তিক কিনা অযৌক্তিক, সেই আলাপ একটা। আর হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি কিংবা শিবির কেন্দ্রীয় সভাপতি কেন পদত্যাগ দাবি করেছেন, দুইটা আলাদা ইস্যু। সম্মতির কোন জায়গায় পদত্যাগ দাবি করছেন, তারা উস্কানি দিচ্ছেন। মানে আমি বলতেছি না যে পদত্যাগ দাবি করছেন কেউ, শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন। শিক্ষার্থীদের প্রকাশ করার সমস্যা না তো আপা, মানে এইটা যেটা হচ্ছে যে মানে উস্কানি হয় না, যে উস্কানি ধরনের আপনি যদি এখানে মানে নিশ্চয়ই সুযোগও আছে যে বক্তব্যগুলো দেখলেই বোঝা যাবে যে এই উস্কানিটা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আচ্ছা, আমি যেটা বলছিলাম আপু, নাম্বার 1 মনে রাখতে হবে, এটা আন্দোলন হচ্ছে ইন্টার পড়ুয়া শিক্ষার্থীদের। আমরা এখানে ইউনিভার্সিটি পড়ুয়া শেষ করা লোকজন বসে ঠিক করছি তাদের ভূমিকার। ওই বয়সে যারা আন্দোলন করবেন তারা আন্দোলন কিভাবে মোবিলাইজ করতে হয়, অর্গানাইজ করতে হয়, কোন পয়েন্টটা লজিক্যাল, কোনটা দাবি বলে, কোনটার দাবি বলে না, এই বয়স তাদের হয়তো হয়ও নাই। তারা হয়তো কথা বলতে জানে, তাদের আগ্রহটা প্রকাশ করছেন। আমরা এটুকু বলতে পারি, তাদের বিক্ষুব্ধ মন নিয়ে ভিকটিম হওয়া কিছু শিক্ষার্থী তাদের দাবিগুলো জানাচ্ছেন। যাদের বিক্ষিপ্ত হইতে পারে, এলোমেলো হইতে পারে, অব্যবস্থাপনা হইতে পারে। এটা একটা স্বতঃস্ফূর্ত মুভমেন্ট, এক একজনের এক এক জায়গায় এক একটা চাচ্ছে। আর গভর্নমেন্টের দায়িত্ব কি? গভর্নমেন্টের দায়িত্ব হচ্ছে এদিকে পুলিশ দিয়ে পিটানো না, কিন্তু আপনি পুলিশ দিয়ে পিটাইছেন, তারাই রং হয়েছে। এটা গভর্নমেন্টের দায়িত্ব হচ্ছে মন্ত্রীর টিম ইনস্ট্যান্ট চলে যাওয়া, যে ভাই তোমরা আসো, কি কইতে চাও বলো, কি বলতে চাও বলো। এআই প্রযুক্তির মাধ্যমে ভুয়া লাশ, ভুয়া পদত্যাগপত্র এবং ফরিদপুরে গুলির গুজব ছড়ানো হয়েছে। ডিজিটাল মাধ্যমে এই যে পরিকল্পিত একটা প্রোপাগান্ডা, এটা তো সাধারণ মানুষ দেখলেও মনে করে যে আসলে শিক্ষার্থীদের উপর এমন হামলা হয়েছে। মুশকিলটা আমরা ফেস করতেছি এটা 24 আগস্টের পর থেকেই, যে কোনো একটা মুভমেন্ট হইলেই
বাংলাদেশে এক্সিস্টিং পলিটিক্যাল পার্টিগুলো তারা চেষ্টা করে এটা কোঅপারেট করা হোক অথবা বিরোধিতা করা হোক, একটা স্ট্যান্ড ক্রিয়েট করা। আর আওয়ামী লীগ চেষ্টা করে এটাকে কেমনে মানে ঘুলপাকায়া কিছু গুজব ছড়ানো যায়। তো আমি খেয়াল করেছি গতকালকে এই আন্দোলনকে রানিং টাইমে আওয়ামী লীগের সবগুলো বট পেজে তারা হচ্ছে বিভিন্ন কিছু এডিট করে প্রচার করার চেষ্টা করেছেন। আমি একটু একটা পয়েন্টে ছিলাম, সেটা হচ্ছে আমার যদি 10 সেকেন্ড দেন তো শিক্ষামন্ত্রী অব্যাহত ব্যর্থতা এবং সেটাকে ইগনোর করার প্রবণতা এবং পরবর্তীতে প্রশ্নের ইস্যুটাও, যেখানে প্রশ্ন সরাসরি এই মাত্রার ভুল, আপনি খেয়াল করবেন ইন্টার পরীক্ষা খুবই সেন্সিটিভ পরীক্ষা, এখানে 5 মার্কস 7 মার্কসের জন্য একটা শিক্ষার্থী মেডিকেল থেকে ঝরে পড়তে পারে, বইটা চান্স না পেতে পারে, এরকম একটা সিরিয়াস জিনিসে এত শিক্ষার্থীকে হুমকির মুখে ফেলা দেওয়া একটা জিনিস, ডিলিংস এত বাজে, এত এবং একগুঁয়েমি স্বভাব। মন্ত্রী যেটা একগুঁয়ে ভাব দেখিয়েছেন, স্টিল এটা নিয়ে উনি দুঃখ প্রকাশ না করে বরং ডিসির উপর ছেড়ে দিয়েছেন। এই জন্য আমাদের ফিডব্যাক কেউ দিচ্ছেন যে এরকম একগুঁয়ে স্বভাবের কোনো লোক মন্ত্রী থাকতে পারে না, এরকম ইগনোরিং পলিসি, স্কিপিং পলিসি কেউ, কারণ হচ্ছে কারণ দুঃখ প্রকাশ করেছেন এবং সমাধান করেছেন। একগুঁয়ে স্বভাবটা কিভাবে, কারণ জেলা প্রশাসকের মানে তিনি যেটা বলার চেষ্টা করছেন যে এটা ওনার একার সিদ্ধান্ত না, আরো কয়েকজনের কাছ থেকে লোকাল প্রশাসন সবার একসাথে সিদ্ধান্ত, এটি আমি যদি ভুল না করে থাকি। যদি তার বক্তব্যটা দেখেন, তিনি দুঃখ প্রকাশ করেছেন তার মন্তব্যের জন্য, ইনফরমাল মন্তব্যের জন্য, আর বাকি যে প্রশ্নপত্র এটা সেটা সবকিছু এটার জন্য, হ্যাঁ আমি সেটাই বলছি, ব্যবস্থা নিয়েছেন, একদিন 1.5 দিন পার হওয়ার পরে শোকজ করছেন, তার আগে খবর হয় না। দেখুন আমি অথচ এটা ওই দিন যখন প্রশ্নপত্র হাতে গিয়েছে, এটা উচিত ছিল শিক্ষামন্ত্রী যদি দায়িত্ব জ্ঞান সম্পন্ন ব্যক্তি হইতেন, ওই পরীক্ষা শেষ হওয়ার আগে ব্যবস্থা নিতেন, একটার মধ্যে ব্যবস্থা নিতেন। রাজু আহমেদ, শিক্ষামন্ত্রী তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু এই যে অব্যবস্থাপনা, সরকারের যে কিছু দায় রয়েছে এবং দেরিতে শিক্ষার্থীদের কথা আমলে নেওয়া, তাদের অ্যাকশন নেয়, এটির ব্যাখ্যা কি? আমি আপনাদেরকে বলবো যে উনার পার্লামেন্টে দাঁড়িয়ে এই উদ্বুদ্ধ পরিস্থিতিতে উনি কি বক্তব্য দিয়েছেন এটা সম্পূর্ণ শোনা। প্রথমে তো ওনার ফোন আলাপের বিষয়টা এসেছে, উনি ব্যক্তিগত ফোন আলাপ। আমি আবারও বলছি, আমার সাথে ফরহাদের কি কথা হবে সেটা কখনোই মিডিয়াতে আসা উচিত নয়। ব্যক্তিগতভাবে অনেক কথা হতে পারে না, সেই কথাকে আপনি কি এই আন্দোলন, তার একটা ভুল হয়েছে, সেই কথা কি আপনি এখন টেনে আনতে হতো? আগের কথা আমরা এর বিরোধিতা করছি যে ফ্যাসিবাদী আমলে যেটা হতো, ব্যক্তিগত ফোন আলাপ ফাঁস করে তাকে ব্যক্তি হানি করা, সম্মান হানি করা, এটা আমরা চাই না। এবং পার্লামেন্টে দাঁড়িয়ে যে 2টি বিষয়ের উপর এই 17 বছরের অব্যবস্থাপনা, 17 বছরের যে জঞ্জাল, এটাকে আপনি তো 4 মাসে পরিষ্কার করতে পারবেন না। শিক্ষামন্ত্রী প্রশ্নের যে বিষয়ে 2টি প্রশ্নপত্রে ভুল হয়েছে, উনি বলছেন 20 মার্কস প্রত্যেক শিক্ষার্থী পাবেন এবং যারা এর সাথে দায়ী তাদেরকে বহিষ্কার তিনি করা হয়েছে। বলেছেন যে আগের সরকারের আমলে করা প্রশ্ন, এটি আমার কাছে মনে হয়েছে যে আগের সরকারের করা আমলের প্রশ্ন কেন এই সরকারের আমলে করা হবে এবং সেটি কেন মূল্যায়ন করা হয়নি, সেটি কেন আসলে মানে প্রশ্নটা আসার আগে কেন দেখা হয়নি, ঠিক মতো চেক করা হয়নি? এটা তো ওই যে যারা এই শিক্ষামন্ত্রী দিতে পারেন, প্রশ্নকর্তার সাথে যারা জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে সাজা নিয়ে হয়েছে, তাদেরকে বহিষ্কার করা হয়েছে। আমি মনে করি যে এটা এখন সলভ হয়ে গেছে। যে 2টা বিষয় নিয়ে ঝামেলা হচ্ছিল, ওনার বক্তব্যের বিষয়টি স্পষ্ট হয়েছে। সাধারণ শিক্ষার্থীরা যে প্রেক্ষিতে আন্দোলন করছিল সেটাও কিন্তু ওনার বক্তব্যে সরকারের সিদ্ধান্ত আমরা মেনেছি, এটা সলভ হয়েছে, সলিউশন হয়েছে। সকল শিক্ষার্থীকে সমান মার্কস দিয়ে দেওয়া পরীক্ষার মধ্যে, আমরা যদি এটাকে সলিউশন হিসেবে ধরে নিই, মানুষ মাত্রই ভুল হতে পারে, কিন্তু আপনাকে ভুলটাকে শুধরে নিয়ে সামনের দিকে এগোতে হবে। সরকারের আমলকে কেন এই ব্যাপারে দায় চাপানোর চেষ্টা করা হলো? কারণ আমরা যদি দেখি যে এই সরকারের আমলে পরীক্ষাটা হচ্ছে, এই সরকারের আমলেই তো আসলে শিক্ষা ব্যবস্থা, দেখা উচিত, মূল্যায়ন করা উচিত। একটা প্রক্রিয়ার ভিতর তো বাংলাদেশ আছে, আপনি চাইলেই তো হুট করে অনেক কিছু চেঞ্জ করতে পারবেন না। বিএনপি সরকার নির্বাচনের আগে 31 দফা দিয়েছেন, আমরা বলেছি যে শিক্ষা ব্যবস্থায় কি কি সংস্কার আসবে, এগুলো আস্তে আস্তে হয়তো বা সবকিছু সমাধানের দিকে আসবে। কিন্তু যে কোনো পরিস্থিতিতেই বিরোধী দলের আমাদের ভাইরা যারা আছেন, সরকারের সবসময় সরকারের বিপক্ষে যেতে হবে তা না, যৌক্তিক সমালোচনা করে সামনের দিকে এগোতে হবে। আমরা এটাই প্রত্যাশা করি যে মানুষ মাত্রই ভুল হবে, সেই ভুলটাকে শুধরে নিয়ে কি করে সামনের দিকে আগানো যায়, গণতন্ত্রের পথে আগানো যায়, সুন্দর সমাধান করে সামনের দিকে আগানো যায়, সেই দিকে আমাদের যেতে হবে। সবসময় বিরোধী দল আছে বলেই যে সরকারের সকল কার্যক্রমকে সমালোচনা করতে হবে, সবসময় সরকারের দায় নিতে হবে, নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের দায় নেওয়ার যে বিষয়টি সেটাও আমাদের স্বীকার করতে হবে আর কি। জি, ধন্যবাদ সৈকত আরিফ। আমরা 24-এর গণ অভ্যুত্থান দেখেছি, একদল তরুণ শিক্ষার্থী রাস্তায় নেমে গিয়েছিল তাদের দাবি নিয়ে, এবং পরবর্তীতে আমরা একটা ফ্যাসিস্ট সরকারের পতন দেখলাম। এই যে একটা গণ অভ্যুত্থান এবং তারপরে সরকারের পতন, স্বৈরাচারী সরকারের পতন হওয়া, এই ধরনের আন্দোলন থেকে কি আসলে অনেক বেশি ইন্সপায়ার্ড এখনকার শিক্ষার্থীরা যে কোনো ইস্যু নিয়ে তারা রাস্তায় নেমে সরকারের পতন দাবি করে? শিক্ষামন্ত্রীর কথা আমরা যদি আলাদা করে সরিয়ে রাখি, যে বড় বড় ডিসিশনের তারা হাত দিয়ে দিচ্ছে, রাস্তা অবরোধ করছে, জনদুর্ভোগের শিকার হচ্ছে সাধারণ মানুষ, এই বিষয়গুলো আসলে কেন হচ্ছে?
জুলাই তো অনেক বড় ইন্সপিরেশনের জায়গা নিশ্চিতভাবে, কিন্তু জুলাই কিন্তু খুবই যৌক্তিক একটা দাবির একটা আন্দোলন, পরবর্তীতে শেখ হাসিনার ব্যাপক দমন পীড়নে এটা একটা অভ্যুত্থানে রূপান্তরিত হয়েছিল এবং যার ফলশ্রুতিতে আমরা 17 বছরের ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তি পেয়েছি। এবং জুলাইয়ের পরে নিশ্চিতভাবে এই যে একটা বড় আন্দোলন, গণ আন্দোলন বা যে কোনো আন্দোলনে সমাজে কিন্তু একটা পরিসর তৈরি করে, মানে একটা স্পেস তৈরি করে কথা বলা। ফলে এবং জুলাইয়ের পর থেকে বাংলাদেশে কথা বলার স্পেসের ক্ষেত্রে সবাই যেহেতু অবাধ স্বাধীনতা ভোগ করছেন, ফলে এইখানে সবাই সব কথা বলতে পারছেন এবং এইটাই সবসময় থাকা উচিত। আমরা কারো তো কথা বলার অধিকার কেড়ে নিতে দিব না কখনো কাউকে। আর ফলে সেই জায়গা থেকে যে কোনো কেউই যে কোনো কথা বলতে পারছেন, তার দাবি উত্থাপন করতে পারছেন। এবং এইটা আমি ফরহাদের সাথে একমত যে এটা কোনোভাবে আর আগের মতো নিপীড়ন করে, যে ছাত্রদের উপর হামলা করে বা যে কোনো শ্রেণী পেশার মানুষের উপর হামলা করে এটাকে দমন করার পথ নেওয়া যাবে না। কিন্তু সমাজে হচ্ছে এটার সম্মতিটা তৈরি হবে কিভাবে? একটা আন্দোলন যখন হচ্ছে সেটার সম্মতিটা তৈরি হবে, এটার পিছনে একটা লজিক্যাল জায়গা থাকতে হবে যে আমরা একটা যৌক্তিক দাবিকে সমর্থন করবো, একটা অযৌক্তিক দাবিকে সমর্থন করব না। শিক্ষার্থীদের ব্যবস্থাপনাগত জায়গাটা আছে, কিন্তু আমি বলতেছি এর পরেও যে ধরনের জায়গা তৈরি হয়েছে এইটা তৈরি হওয়াটা অনুচিত ছিল। এবং এটা ঠিক যে শিক্ষার্থীদের মধ্যে বিশেষত জুলাইয়ের পর থেকেই তরুণদের মধ্যে, যেহেতু জুলাইয়ের অভ্যুত্থানের সম্মুখভাবে তরুণ নেতৃত্বরা ছিলেন, ফলে সোসাইটিতে নিশ্চিতভাবে তরুণরা আগের চেয়ে অনেক বেশি এম্পাওয়ার্ড হয়েছেন এবং যার প্রকাশ আমরা রাজনীতিতেও দেখেছি। ফলে এটা নিশ্চয়ই আরও জুনিয়র যারা অভ্যুত্থানে হয়তো আরও জুনিয়র ছিলেন, এসএসসি ইন্টারমিডিয়েটে ছিলেন, তারাও হচ্ছে যে এটাতে ইন্সপায়ার হয়েছেন এবং তাদের যে কোনো দাবি দাওয়া নিয়ে তারা সামনে আরও বেশি মাঠে নামবেন এবং যৌক্তিক দাবি দাওয়া নিয়ে আরও বেশি মাঠে নামবে, এটাই আমরা প্রত্যাশা করি এবং সেটাই হওয়া উচিত। জি, ধন্যবাদ। কিছু যোগ করতে চান কিনা রাজু আহমেদ? আজকে 15ই জুলাই, আমাদের জুলাই মাস চলছে। আমরা একটু আজকে আমাদের টিএসসিতে ছাত্র দলের প্রোগ্রাম ছিল, সেখানে সকল ছাত্র সংগঠনের, শিবির বাদে সকল ছাত্র সংগঠনের নেতাকর্মী ছিলেন। আমাদের এই জুলাই মাস আমাদেরকে আসলে বাক স্বাধীনতা দিয়েছে, গণতন্ত্রকে মুক্তভাবে যে মত প্রকাশের যে স্বাধীনতা সেটাকে দিয়েছে। যৌক্তিক আন্দোলন সবাই করবে, যৌক্তিক আন্দোলনে আমাদের সব সময় আমরা যৌক্তিক আন্দোলনের পক্ষে থাকব, কিন্তু সাথে সাথে বিরোধীদের প্রতি আমাদের আবেদন থাকবে যে আপনারা এই যৌক্তিক আন্দোলনগুলোকে সমালোচনা করবেন, অযৌক্তিক যে বিষয়গুলো সেগুলো বিবেচনায় রাখবেন। সবসময় বিরোধী দল থাকার কারণে, বিরোধী দলীয় ছাত্র সংগঠন থাকার কারণেই যে সব বিষয়ে সরকারের বিরোধিতা করতে হবে, এই টেন্ডেন্সি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এবং আমরা বলেছি যে সবার আগে বাংলাদেশ, এই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আপনাদেরও ভূমিকায় থাকতে হবে। সরকারের সাথে সাথে ব্যক্তি হিসেবে, দল হিসেবে, সংগঠন হিসেবে সকলকে একসাথে নিয়েই আমরা আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। সেই বাংলাদেশে জুলাই মাস চলছে, আমরা মনে করি যে ফ্যাসিবাদী যে শক্তি ছিল সেই শক্তির বিরুদ্ধে আমরা সবাই লড়াই করেছি, আমরা সবাই একসাথে ছিলাম। আমাদের ভিতর যত মত পার্থক্য তৈরি হবে, আমাদের ভিতর যত বিরোধ তৈরি হবে, আমাদের ভিতর যত দূরত্ব তৈরি হবে, এদেশে আবার ফ্যাসিবাদের দিকে বাংলাদেশ আবার এগিয়ে যাবে, ফ্যাসিবাদ আবার ফিরে আসতে চাইবে, আবার দমন পীড়নের যুগ শুরু হবে। আমরা মনে করি জুলাই আগস্ট আন্দোলনে আমরা যারা গণতান্ত্রিকামী, মুক্তিকামী, স্বাধীনতাকামী, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী যারা ছিলাম এবং সবার আগে বাংলাদেশি জাতীয়তাবাদে যারা বিশ্বাস করি যারা ছিলাম, তাদের ভিতর ঐক্যের যে জায়গা আছে সেই জায়গাকে মজবুত রাখতে হবে এবং কখনোই এদেশে ফ্যাসিবাদের আবার পুনর্বাসন যাতে না হয় সেদিকে আমাদের সকলকে দৃষ্টি রাখতে হবে। মানুষ মাত্রই ভুল হবে, গভর্নমেন্ট সরকার পরিচালনা করতে হলে বিভিন্ন মন্ত্রীর কার্যক্রমে ভুল ত্রুটি থাকবে, সেগুলোকে যৌক্তিক সমালোচনা করে সুন্দরভাবে বাংলাদেশ গণতন্ত্রের পথে যাত্রা শুরু হয়েছে, সেই যাত্রাতে কখনোই বাধাগ্রস্ত না হয় সেজন্য আমাদের সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। জি, এস এম ফরহাদ, আপনার কাছে আরেকটি বিষয় নিয়ে ছোট করে একটু জানতে চাই যে শিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা এই আন্দোলনে কিছু কিছু জায়গায় নিষিদ্ধ সংগঠন জড়িত থাকতে পারে এমন কথা বলেছেন। আপনার কাছে কি কোনো নির্দিষ্ট তথ্য রয়েছে বা আপনাদের কাছে কোনো নির্দিষ্ট তথ্য রয়েছে কিনা যে সাধারণ শিক্ষার্থীকে আবেগকে ব্যবহার করে কোনো ধরনের নাশকতা সৃষ্টির চেষ্টা চলছিল? এই আন্দোলনের চলাকালীন সময়েই আমি নাসির ভাইকে ফোন দিই, ছাত্র দলের সেক্রেটারি নাসির ভাইকে ফোন দিয়ে আমিও সেম কনসার্ন বলেছি যে আপনাদের দায়িত্ব হচ্ছে গভর্নমেন্ট থেকে আগে এটা ফাইন্ড আউট করা, এখানে যাতে আন্দোলনটা আন্দোলনের মতোই থাকে, অন্য কেউ এখানে আজেবাজে কিছু করতে না পারে। এবং আমাদের দিক থেকে এই কনসার্নটা অলওয়েজ থাকবে যে কোনো সংকটে যাতে আওয়ামী লীগ সুযোগ মানে না করে নিতে পারে আর কি। এই দিক থেকে সিবগা ভাই কনসার্নটা দিয়েছেন। স্পেসিফিক তথ্য এটা গভর্নমেন্ট বের করবে, এটা হচ্ছে গভর্নমেন্টে বের করার দায়িত্ব। আমার কাছে ওরকম স্পেসিফিক তথ্য না, এটা আশঙ্কা উড়াই দেওয়া যায় না, কারণ হচ্ছে অনলাইনে যেহেতু অনলাইনে দেখা যায় যে আওয়ামী লীগের সবগুলো পেজে
এভাবে অব্যাহতভাবে অপপ্রচার চলতেছে এবং কাউরে মারে ফেলতেছে, রক্তাক্ত অবস্থা, এই সেই ঢাকা কলেজে অবস্থা খুবই খারাপ, এই ধরনের বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকজন মেরে ফেলছে, এই ধরনের অপপ্রচার চালানো হচ্ছিল। এই অপপ্রচারগুলো একটা অ্যালার্মিং আর কি। তো এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরাও কনসার্ন জানিয়েছিলাম। সেই দিক থেকে সিবগতুল্লাহ ভাই এটা হচ্ছে পাবলিকলি বলেছেন আর কি। আমরাও ইন্টারনালি জানার চেষ্টা করেছি আপনারা এটা যাতে ক্লিয়ার থাকেন। তবে সবচেয়ে খারাপ কাজ যেটা করেছে সেটা হচ্ছে শিক্ষার্থীদের উপর আক্রমণ করেছে পুলিশ। এটা খুব খারাপ কাজ হয়েছে, এটা না করা দরকার ছিল। আর জুলাই সনদ নিয়ে আলাপ করছিলেন সম্ভবত। জি, রাজু আহমেদ, আপনি কিছু বলতে চাচ্ছিলেন এই আমি বিষয়ে? এই যে আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সম্পৃক্ত কালকে সায়েন্স ল্যাবে আমরা নোয়াখালী ডিস্ট্রিক্টের একজন সহসভাপতিকে আমরা দেখেছি, সেখানে শিক্ষার্থীদের পাশে থাকে দাঁড়ানো অবস্থায় দেখা গেছে এবং আমরা ওটাকে শনাক্ত করেছি। আমাদের গ্রেপ্তার ওইখানে আন্দোলনের মুহূর্তে আমরা তাকে শনাক্ত করে আমাদেরকে জানিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত ব্যবস্থা গ্রহণ করা হয়নি। জি, অনেকের ইন্ধন আছে আর কি, দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম ওরা ইন্ধন দিচ্ছে শিক্ষার্থীদেরকে। এটা আমিও ফরদের সাথে একমত যে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরও সজাগ দৃষ্টি রাখার জন্য, যাতে কেউ যে কোনো আন্দোলনে যাতেই নিষিদ্ধ সংগঠনের কোনো প্রকার কোনো প্রভাব না থাকে। যৌক্তিক আন্দোলন হবে, সমালোচনা হবে, সমাধান হবে, কিন্তু এখানে ফ্যাসিবাদের যাতে আবার ফ্যাসিবাদের কোনো ইন্ধন না আসে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। জি, আমরা এতক্ষণ অনেক বিষয় নিয়ে আলোচনা হলো। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে, রাজু আহমেদ, এস এম ফরহাদ, সৈকত আরিফ, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ করা আলাপে আসার জন্য। পরিস্থিতির এখন যে অবস্থা, আমরা আশা করি যে ভবিষ্যতে সরকারের পক্ষ থেকে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আরও তড়িৎ গতিতে, আরও দ্রুততম সময়ে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হোক, এই প্রত্যাশা রেখে শেষ করছি আমাদের আজকের করা আলাপ। অনেক ধন্যবাদ দর্শক, শেষ করছি করা আলাপ। অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।